ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। অমর্ত্য সেনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, উনি নোবেল জয় করেছেন, ভারত জয় করেননি বা বাংলা জয় করেননি। এ কথা বলার আমার ধৃষ্টতা কিংবা উদ্ধত্ত নেই যে তার বয়স হয়েছে, তার কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে, এ কথা নিশ্চয়ই বিজেপি বলবে না। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, অমর্ত্য সেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে তার কি বক্তব্য ছিল। তার বক্তব্য সম্পূর্ণই রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আগে উনি যা যা উক্তি করেছেন, সরকারের সম্পর্কে যে যে উক্তি করেছেন, তা ছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্ভূত। তিনি পরামর্শ দিতে পারেন, কথা বলতে পারেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, কিন্তু কোনো বিদ্বেষ পরায়ণ হয়ে বারবার একটা সরকারকে সারা পৃথিবীর মানুষের সামনে হেয় করাটা ওনার কাছ থেকে সমাজ আশা করে না। উনি একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন, সেখানে কি মৌলিক পরিবর্তন আনতে পেরেছেন সেটা মানুষ জানেন এবং সেখানের বিদ্যার্থী থেকে শুরু করে অধ্যাপকরা জানেন। কোন প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি কথাগুলো বলছেন তিনি ভেবে দেখবেন। তার যে শৈশবের শিশুসজ্জা, সেই শান্তিনিকেতন তার পার্শ্ববর্তী অঞ্চলে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে কি ঘটে চলেছে সে নিয়ে আমরা অমর্ত্য সেনকে কোনোদিন একটা শব্দ উচ্চারণ করতে দেখিনি। পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে যখন তার প্রাপ্ত রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে, ত্রাণ থেকে বঞ্চিত করা হচ্ছে, তখন অমর্ত্য সেনকে আমরা একটি শব্দ উচ্চারণ করতে দেখিনি। তিনি নোবেলজয়ী বলেই যে তার প্রত্যেক কথাটাকেই ধ্রুব সত্য এবং অমোঘ বাণী হিসেবে মেনে নিতে হবে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ বা দেশের রাজনীতি সচেতন মানুষ এতটা তাদের মূর্খ ভাববার কোনো প্রয়োজন নেই। এই বক্তব্য রাজনৈতিক বক্তব্য, আমরা রাজনৈতিকভাবেই সেটাকে প্রতিহত করব। সারা পৃথিবী যেখানে নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে স্যালিউট জানিয়েছে, পৃথিবীর পিছিয়ে পড়া দেশগুলো, তৃতীয় বিশ্বের দেশগুলো যখন ভারতবর্ষের মুখের দিকে, দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন, বিল গেটস থেকে শুরু করে হুয়ের প্রধান পর্যন্ত, যখন ভারতবর্ষের মতো 130 কোটির একটা গণতন্ত্রে, এই বহুত্ববাদী সমাজে যেখানে এতগুলো রিজিওনাল অ্যাসপিরেশনস আছে, তার মধ্যে থেকেও যেভাবে এই সরকার কাজ করেছে এবং অন্যান্য পৃথিবীর দেশের নিরিখে যেভাবে এই করোনা পরিস্থিতির মোকাবেলা করেছে, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যেভাবে ভারতের অর্থব্যবস্থা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল এই দ্বিতীয় ওয়েভের আগে, সেটা সারা পৃথিবীর মানুষের কাছে প্রশংসার যোগ্য। তার ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। সুতরাং তিনি যদি এ ধরনের বিবৃতি দেন, তা সামগ্রিকভাবে এই দেশকে বিশ্বের আঙিনায় একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাবে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। আপনি যেটা বললেন, ধারণা তৈরি করার চেষ্টা হয়েছিল যে ভারতই গোটা পৃথিবীকে কোভিড মহামারী। অমর্ত্য সেন কি বলেছেন আমি বললাম, সেটা অমোঘ, তার বাণী নন। আর অমর্ত্য সেন কোনো কথা বললেই সারা ভারতবর্ষের অবস্থা বদলে যাবে এরকম কোনো বিষয় নয়। বিজেপির বিরুদ্ধে এত তার প্রতিহিংস বা বিদ্বেষ, সেই মোদী বিদ্বেষ নিয়ে প্রয়োজনে রাস্তায় নামুন, ভোটে দাঁড়ান, ঝান্ডা ধরুন। আজ সকাল থেকে একটা বিতর্ক চলছে আপনাদের দল নিয়ে, সেটা সৌমিত্র খান, মোর্চার প্রেসিডেন্ট, তিনি একটি গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন, মিডিয়া সেলের গ্রুপ ছেড়ে, তাই নিয়ে বিতর্ক। এবং দিলীপ ঘোষের ওই এলাকায় একটি সাংগঠনিক বৈঠক ছিল, সেখানে সৌমিত্র খান থাকেননি। আজ সন্ধ্যাবেলায় একটি যুব মোর্চার বৈঠকও ডাকা হয়েছে, সেখানে সৌমিত্র খানকে প্রেসিডেন্টকে করতে হতে পারে এরকম শোনা যাচ্ছে। তো এই পরিস্থিতি কেন? আমার মনে হয় না এরকম কোনো বিষয় নয়। আমার কাছে যতদূর ইনফরমেশন আছে, তার টেলিফোন নাম্বার চেঞ্জ হয়েছে, সেই জন্যই এই গ্রুপ বিতর্ক শুরু হয়েছে। বিজেপির জায়গায় আছে, সংঘবদ্ধ আছে, অ্যান্ড সৌমিত্র খাও একটা ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে পরপর বিভিন্ন নেতা বিজেপি ছাড়বেন বলে কেউ খোলা চিঠি লিখছেন, কেউ মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি লিখছেন। আবার প্রবীণ ঘোষালের মধ্যে বলেছেন যে আমি নিষ্ক্রিয় হয়ে গেছি, আমি আর সবসময় রাজনীতি করছি না, সামাজিক কাজগুলো। এই যে যারা এসব মন্তব্য করছেন দলের থেকেও, আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা তাদের কাছ থেকে ব্যাখ্যা দেওয়া কিছুই করছেন না। আপনারা কি চাইছেন এরা দল ছেড়ে চলে যান? প্রবীণ ঘোষাল আজকে বলেছেন একটা সংগ্রহ যে তার পাশে তার মাতৃবিয়োগের পর তৃণমূল নেতারা যোগাযোগ করেছেন, কিন্তু বিজেপি কোনো খোঁজ নেই। মাতৃবিয়োগের থেকে বড় বিয়োগ তো পৃথিবীতে কিছু হতে পারে না। তাই এই ধরনের একটা মর্মাহত অবস্থায় তিনি আছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিজেপি শোক জ্ঞাপন করছে, তার মায়ের আত্মার সদ্গতি কামনা করছে। এই রকমের শোকাহত পরিবারের কোনো ব্যক্তির আবেগতাড়িত বক্তব্য নিয়ে রাজনীতিতে বিতর্ক তৈরি হোক,
বা চাপানোতর তৈরি হোক, এটা আমরা চাই না, এটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু এই আবেগতাড়িত বক্তব্যগুলো সবকটাই আপনাদের শুনতে যাচ্ছে। এর আগে শুভ্রাংশু রায়ের আবেগতাড়িত বক্তব্য যে আমার মায়ের খোঁজ খবর। না, আমি তো বলছি শুভ্রাংশু রায়ের মা একমাত্র সন্তান, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। মুকুলদা এই রাজ্যের একজন অত্যন্ত পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। তাই পরিবারের এই কঠিন সময় সেই পরিবারকে বিতর্কের মধ্যে টেনে আনা এবং তাতে রাজনীতির রং লাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছা বা প্রবৃত্তি বিজেপির নেই। কিন্তু এই যে আপনারা কারোর কাছে স্পষ্ট বলছেন বিজেপি ছাড়তে চান না, স্পষ্ট যারা বলতে চাইছেন, যারা বিজেপিতে এসেছিলেন, বিজেপি কাউকে জোর করে দলে নিয়ে আসেনি। কিছু কিছু মানুষের মনে হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। সমাজের মানুষও দেখেছেন যে কারা ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করতে অনেক বেশি স্বচ্ছন্দ। মানুষ দেখেছেন কারা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকতে চান। তাই যারা কাঁদতে কাঁদতে এসেছিলেন, কিছু মানুষ এখন হাসতে হাসতে চিঠি লিখছেন। আমরা এই হাসি কান্নার দোলায় দুলতে চাই না। প্রত্যেকের জন্য শুভেচ্ছা থাকলো। যে যেখানে আছেন শান্তিতে আছেন, যে যেখানে গিয়ে শান্তি পাবেন তারা শান্তিতে থাকুন। আমাদের যাত্রা 1952 সাল থেকে শুরু হয়েছে। কোনো দল না ভেঙে, মতাদর্শকে ডাইলিউট না করে, কারোর কাছে আত্মসমর্পণ না করে, কারোর আঁচল না ধরে এই দল নিজের মতো গতিতে এগিয়েছে। সুতরাং এই যাওয়া আসার পথে অনেক চড়াই উতরাই আমরা দেখেছি, অনেক বিপরীত প্রতিকূল পরিস্থিতি দেখেছি। লোকসভায় দুজন আসনে নেমে গিয়েছিল, অটল বিহারী বাজপেয়ীকে নির্বাচনে হারতে হয়েছিল। সেই পরিস্থিতি আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। সুতরাং গর্ভ থেকে জন্ম নেয় এক অশান্ত শিশু, কিন্তু কংগ্রেস নামটা ছাড়েননি। আর বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে তারা লোক নিয়েছেন। ফলে লোক তো নিতেই হবে, নতুন করে লোক কোথায় পাবেন? না, কিন্তু প্রকারান্তরে এটাই কি বলছেন না যে এরা দল থেকে চলে গেলে আপনাদের ভালোই হয়, কোনো ক্ষতি নেই? দল থেকে একজন চলে যাওয়ার অর্থ দলের ক্ষতি। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন চলে যাওয়া মানে একটি পরিবার চলে যাওয়া, একটা ভোট চলে যাওয়া, তার সঙ্গে 2-3 জন কমে যাওয়া। সুতরাং দল থেকে একজন চলে যাওয়াটা নিঃসন্দেহে সেটা দলের কাছে কাঙ্ক্ষিত নয়। আর দল থেকে কেউ চলে যাবে এরকমও বিষয়টা নয়। যারা বিজেপিতে এসেছেন বিজেপির রাজনীতি করবার জন্য, তারা সম্পৃক্ত আছেন। কিছু মানুষ একটা হাওয়া তোলার চেষ্টা করছেন যে বিজেপির বিধায়ক চলে যাচ্ছে, বিজেপির সাংসদ চলে যাচ্ছে, তৃণমূল থেকে যারা এসেছেন তারা চলে যাচ্ছেন। কিছু জায়গায় ভয় ভীতিতে মানুষকে গ্রামগঞ্জে নিচু স্তরে জোর করে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে সেই ছবি ভাইরাল করা হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে সেই সংখ্যাটা এতটাই নগণ্য যে সেটা কোনো শতাংশের হিসেবে আসবে না। এই দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। যত যাওয়ার গল্প আছে তার থেকে বেশি ওই রাগ অনুরাগের ছোঁয়া আছে, আর তার থেকে বেশি প্রচার আছে। একটা চেষ্টা করা হচ্ছে বিভ্রান্তি তৈরির, এতে কেউ সফল হবেন না। তৃণমূলের বহু মানুষ আমাদের সঙ্গে নির্বাচনের আগে যোগাযোগ করেছিলেন, অনেকে এসেছিলেন, অনেকে আসেননি। ভোটের পরে আসবার কথা ছিল। কিছু নেতা এখনও যোগাযোগের মধ্যে আছেন, এখানে না হয় দিল্লিতে যোগাযোগের মধ্যে আছেন। মুখ্যমন্ত্রী তো লটারি পেয়ে আজকে তারই রাজনৈতিক উত্তরণ হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পৌঁছেছেন সেটা তার কষ্টার্জিত। সেটা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি থেকে রাজনীতি করতে করতে তিনি সেখানে পৌঁছেছেন। কে কোথায় আছেন, কার সঙ্গে কার কার যোগাযোগ আছে, নির্বাচনের আগে কাদের যোগাযোগ ছিল, নির্বাচনের পরে কারা আসতে পারতেন এবং তারপরেও কারা যোগাযোগ রেখেছেন, আমার মনে হয় সেটা বিজেপিও জানেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও জানেন। যাদের জানার কথা তারা জানেন। এটা নিয়ে নতুন করে বিতর্কের কোনো করে লাভ নেই। আমাদের কাছে তো খবর আছে 72 জন বিধায়ক তৃণমূলে চলে যাচ্ছে। ভ্যাকসিন কত পেয়েছেন সেটা জনসমক্ষে শ্বেতপত্র প্রকাশ করে জানান। রাজ্যে যে ভ্যাকসিন এসছে সেটা বন্টন করবার মতো ইনফ্রাস্ট্রাকচার রাজ্যের কাছে নেই, এবং ভ্যাকসিন নেই তারা কত ভ্যাকসিন আনতে পেরেছেন আর কত ভ্যাকসিন কেন্দ্র থেকে বিনামূল্যে পেয়েছেন। সবার উপরে তো এখন মুখ্যমন্ত্রীর ছবি লাগছে। প্রধানমন্ত্রীর ছবি ছিল বলে তৃণমূল আপত্তি করেছিল। নির্বাচন কমিশন সেই সময় দেশের প্রধানমন্ত্রীর ছবি ভ্যাকসিন থেকে রিমুভ করেছিল, কিন্তু আজকে
যে ভ্যাকসিন কেন্দ্র থেকে আসছে সেখানেও ছবি, যে 22 লক্ষ না 25 লক্ষ ভ্যাকসিন রাজ্য নিজে প্রকিওর করতে পেরেছে গ্লোবাল টেন্ডারের মাধ্যমে, সেখানেও ছবি। ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত করছেন, বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন। বাস্তবে আজকে যে অব্যবস্থা তৈরি হয়েছে সেটার জন্য রাজ্য সরকার দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে অফিসিয়ালি সেকেন্ড ইন কমান্ড। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার দলের বিষয়, তার দলের আভ্যন্তরীণ বিষয়, সম্পূর্ণ অন্য দল। তার দলে কে কোন দায়িত্ব পাবেন সেটা নিয়ে তো আমাদের কিছু বলার থাকতে পারে না। আপনারা বারবার করে বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে অনেকেই যারা দল ছেড়ে বেরিয়ে এসছে, তৃণমূল থেকে বিজেপিতে এসছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছে। এখন তো কার্যত অফিসিয়াল করা, মানে অফিসিয়ালি হলো। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভর একটা রাজনৈতিক দল। তিনি ক্ষমতার কেন্দ্রস্থলে আছেন, তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় দায়িত্ব পাবেন, এটাই স্বাভাবিক। না পাওয়াটাই অস্বাভাবিক। এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি হতে পারে না। এটা নিয়ে অন্তত আমরা তাই বিতর্কে কেন অংশগ্রহণ করব? আমাদের দলের নির্দিষ্ট একটা সিস্টেম আছে। আমাদের দলে আমরা আমাদের মতো করে কাকে কোন পদে রাখবো না রাখবো সেটা নিয়ে যেন তৃণমূল বলতে পারে না। তাদের দলের আভ্যন্তরীণ বিষয়, তারা কার উত্তরণ করবে, কার অবনমন করবে, সেটা তারা জানে। আমাদের লড়াই নেতার বিরুদ্ধে নয়, নীতির বিরুদ্ধে। আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান এবং রাজনৈতিক তাদের যা পদক্ষেপ, তাদের সিদ্ধান্ত এবং রাজ্য পরিচালনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভূমিকা, আমরা তার সমালোচক। মমতা ব্যানার্জি আজকে পার্টি মিটিংয়ে বলেছেন, গরু কয়লা পালিয়ে এগুলোতে যাতে কারোর নাম জড়ায়, কোনো নেতামন্ত্রীর যাতে নাম না জড়ায়। যাদের জড়িয়ে ছিল তাদের নিয়ে কি হবে? আগে তো অতীতটা দেখতে হবে, তারপরে তো বর্তমান কিংবা ভবিষ্যৎ। তিনি সতর্ক করলেই যে সমস্ত মানুষ সতর্ক হয়ে যাবেন বা দল নিজেকে তার থেকে বিচ্ছিন্ন করে ফেলা যাবে, এরকম আমার মনে হয় না সেই অবস্থা দলের আছে। লালবাতি নিয়ে যেখানে সেখানে যাওয়া, ফেসবুকে কিছু সোশ্যাল মিডিয়াতে লেখার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে পেরেছে মমতা ব্যানার্জি। সেটা তার দলের আভ্যন্তরীণ বিষয়। লালবাতি যখন ব্যবহার করবার জন্য সকলকে বারণ করা হয়েছিল একটি বিশেষ নির্দেশে, তখন তৃণমূল কংগ্রেসই এখানে বিদ্রোহ করেছিল। তারা বলেছেন আমরা এটা মানব না। তৃণমূল কংগ্রেস যে কাজগুলো করে এসেছে এতদিন পর্যন্ত, এবারে তার উল্টো দিকে অবস্থান নিয়ে সেখান থেকে বিবৃতি দিচ্ছেন। বাস্তবটা দেখুন, কয়েক মাস পরেই বোঝা যাবে কোথায় কে আছে। চক্রবর্তী কালচারাল কুণাল ঘোষকে সাধারণ সম্পাদক করেছি, সায়নী ঘোষ যুব সভাপতি, পূর্ণেন্দু বসু ক্ষেত্রজীবী সেলের সভাপতি, মালা রায়কে বঙ্গদারণী সভাপতি। এই এক দল এক পদ, এই কনসেপ্ট নিয়ে এসে নতুন করে সংগঠনকে সাজানো কিভাবে দেখছি? নতুন করে একটা রাজনৈতিক দল হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চলেছে। আমার মনে হয় এই ধরনের প্রচেষ্টা বা এই ধরনের ঘোষণা তৃণমূলের সম্পর্কে মানুষের যে ধারণা আছে এবং মানুষের কাছে তৃণমূল বলতে যে ভাবনাটা আছে সেটার কোনো পরিবর্তন হবে না। তৃণমূলই থাকবে। অমর্ত্য সেন ভারতের কোভিড মোকাবিলার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন ভারত সরকার কাজ কম করেছে, বেশি কৃতিত্ব দাবি করছে। যদি সত্যি কেউ বেশি ভালো কাজ করে তাহলে কৃতিত্ব আপনি পাওয়া যায়। এবং ভারত এমন একটা ধারণা তৈরি করতে চেয়েছিল যে ভারতই মহামারী থেকে গোটা বিশ্বকে বাঁচিয়ে দেবে। এগুলো স্কিজোফ্রেনিয়ার লক্ষণ, এরকম উনি বলেছেন। কি বলবেন? ওনার এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্ভূত। এর আগেও দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে উনি কি বলেছেন এবং নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে তার বক্তব্য কী ছিল, অবস্থান কী ছিল, প্রত্যেক মানুষের জানা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকা কী ছিল, এটা নতুন করে বলে আমরা
আর জনসমক্ষে তার বিরুদ্ধাচরণ করতে চাই না, কিন্তু তার প্রজ্ঞা, তার মেধা প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যে দেশে তিনি বসবাস করেন সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের রাষ্ট্রপ্রধানও নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। সেখানের চরম অব্যবস্থা নিয়ে, সেখানের মৃত্যু হার নিয়ে কোনোদিন তিনি একটা শব্দ উচ্চারণ করেননি। আন্তর্জাতিক পরিচিতি থাকায় আজকে তার এই বক্তব্য সারা বিশ্বের আঙিনায় ভারতকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাতে পারে। তৃতীয় বিশ্বের ছোট ছোট দেশ যারা ভারতের মুখাপেক্ষী হয়ে আছে, হু থেকে শুরু করে বিল গেটস, দেশের প্রথম বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়করা, রাষ্ট্রপ্রধানরা, তারা নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন যে 130 কোটির এই গণতন্ত্রে, এই বহুত্ববাদী দেশে কিভাবে রাজ্যকে সঙ্গে নিয়ে আমাদের ফেডারেল স্ট্রাকচারের মধ্যে দিয়ে আজকে কোভিড মোকাবেলার জন্য নরেন্দ্র মোদী চেষ্টা করে চলেছেন। তার ভূমিকা প্রশংসিত হয়েছে সারা বিশ্বে। কিন্তু তিনি বারবার এ ধরনের কথা বলেন। তিনি নোবেল জয় করেছেন, প্রণম্য ব্যক্তি, কিন্তু নোবেল জয়ের অর্থ এই নয় যিনি বাংলা আর ভারত জয় করে ফেলেছেন। তার যে শৈশবের শিশুসজ্জা, সেই শান্তিনিকেতনের আঙিনায় এবং তার চারপাশে এই নির্বাচনের পরে যে সন্ত্রাস চলেছে, এই নির্বাচনের পরে যে যথেচ্ছাচার চলেছে, এ নিয়ে কিন্তু তাকে একবারও মুখ খুলতে দেখা যায়নি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একের পর এক রাজনৈতিক খুন চলেছে, মানুষকে রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত করা হচ্ছে, ত্রাণ এবং ভ্যাকসিন নিয়ে চরম দলবাজি চলেছে, বৈমাতৃসুলভ আচরণ চলেছে, প্রতিহিংসার পরাকাষ্ঠা হয়ে দাঁড়িয়েছে, যেখানে এক অন্য কোনো বিষয়ে অমর্ত্য সেনকে কোনো শব্দ উচ্চারণ করা যায় না। শুধুমাত্র ভারতের বর্তমান সরকারের বিরোধিতা, দেশের প্রধানমন্ত্রীর বিরোধিতা এভাবে করার থেকে আমার মনে হয় পরবর্তী কোনো নির্বাচনে সরাসরি পতাকা নিয়ে নেমে একদম রাজনৈতিক বিরোধিতা করুন, কারণ তার এই বক্তব্য রাজনৈতিক বক্তব্য। অমর্ত্য সেন কোনো শব্দ বলা মানেই সেটা সর্বৈব সত্য, অমর্ত্য সেন বলা মানেই সেটা স্বর্গের থেকে নেমে আসা কোনো অমোঘ বাণী। এ ধরনের একটা মিথ যারা তৈরি করতে চাইছেন, আমরা চরমভাবে তার বিরোধিতা করছি। তার বক্তব্য রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিকভাবেই তার আমরা উত্তর দেব। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।